দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে অর্থ বছরে সরকারের সুদ ব্যয় বাড়বে 38%, ভর্তুকি বাড়বে 10,000 কোটি টাকা। বিদেশগামী কর্মী আটকে যাওয়ায় মালয়েশিয়া আর সরকারকে দুষছে রিক্রুটিং এজেন্সিগুলো, ফেরত দেওয়া হবে টাকা। স্মার্ট ডাক বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে জুলাইয়ে, পোস্ট অফিস হবে স্মার্ট সার্ভিস পয়েন্ট। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ঋণের সুদ পরিশোধ বাবদ আসছে 2024-25 অর্থ বছরে সরকারের খরচ বাড়বে প্রায় 38%। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আর সুদের হার বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু ঋণের দায় পরিশোধই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে আসছে বাজেটে ভর্তুকি আর প্রণোদনাও 10,000 কোটি টাকার মতো বাড়ানো হতে পারে বলে জানা গেছে। দেশ চালাতে সরকার প্রতি বছর যত টাকা খরচ করে তার 1/4 ধার করে মেটানো হয়। এজন্য সুদও দিতে হয় বছরওয়ারি। হিসেব বলছে চলতি বছর এই দায় পরিশোধে বাজেটে 94,376 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আসছে অর্থ বছরে যা বেড়ে 1,29,000 কোটি টাকা হতে পারে বলে জানা গেছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের সুদ বাবদ দিতে হবে 1,09,000 কোটি টাকা, আর বৈদেশিক দেনায় যাবে বাকি 20,000 কোটি। বৈদেশিক ঋণের বোঝা পড়ুন, দেশীয় ঋণের বোঝা, বৈদেশিক $100 বিলিয়ন পার হয়ে গেছে গত 10 বছর। এটা শোধ করাটা একটা বিরাট ব্যাপার। দ্বিতীয়ত দেশীয় ঋণ, আপনি দেখবেন বাজেট একটা বিশাল অঙ্ক কিন্তু এবার নির্ধারণ করছে ঋণ পরিশোধ করার জন্য। বাংলাদেশ একটা দিশে আছে কোনদিন ডিফল্ট করে, কিন্তু বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেট ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। আসছে বাজেটে সরকারের ভর্তুকি আর প্রণোদনা বাবদ ব্যয়ও বাড়তে পারে বলে জানা গেছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 1,10,672 কোটি টাকার মতো। নতুন বছরে তা বেড়ে 1,20,000 কোটি টাকা হতে পারে, যার বড় অংশই যাবে বিদ্যুতে, প্রায় 40,000 কোটি টাকার মতো। কৃষিতে বরাদ্দ থাকতে পারে 20,000 কোটি টাকার ভর্তুকি। এর বাইরে এলএনজি আমদানির জন্যও 7,000 কোটি টাকা রাখা হতে পারে বলে জানা গেছে। আসলে সাবসিডির বড় অংশ কি জনগণের কষ্ট লাঘবে গেছে, নাকি ক্যাপাসিটি পেমেন্টের মতো ইররেশনাল পেমেন্টে গেছে? এটা কিন্তু ভেবে দেখা দরকার। আপনারা দেখবেন কিছুদিন আগে একটা তথ্য বেরিয়েছে যে ওভারঅল বিদ্যুৎ খাতে সাবসিডির 80% উপরে ক্যাপাসিটি পেমেন্ট। তার মানে এই ক্যাপাসিটি পেমেন্ট যাদের কাছে গেছে তারা পাওয়ার প্রডিউসার, ধনী গোষ্ঠী বা ধনী ফার্মস। তার মানে ধনী এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে তাতে ধনী আরও ধনী হয়েছে। জানা গেছে নতুন অর্থ বছরে রেমিটেন্সের বিপরীতে দেয়া প্রণোদনা বাবদ 6,000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ রাখা হতে পারে, আর রপ্তানিকারকদের জন্য রাখা হয়েছে প্রায় 8,000 কোটি টাকার মতো। নুরুন নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন, জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। আর এ দেশ থেকে সব কর্মী যেতে না পারার জন্য মালয়েশিয়া ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দুষছে সংগঠনটি। বলছে যারা যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ছাড়াও আরও 14টি দেশ থেকে 1 জুন থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যান্য দেশ সব কর্মী পাঠাতে পারলেও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা বলছে শুধু বাংলাদেশ থেকেই বড় সংখ্যক কর্মী যেতে পারেনি। অন্য দেশে হয়তো এই সিচুয়েশনটা হয়নি, শুধু এটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে পাঠানো যে 100টি রিক্রুটিং এজেন্সির দিকে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ, তাদের নিয়ে এই সংবাদ সম্মেলনে কর্মী না যাওয়ার কারণ তুলে ধরে বায়রা। তাদের দাবি শেষের দিকে এমনকি নির্দিষ্ট সময়ের পরও ভিসা দিয়েছে মালয়েশিয়া। সব কর্মী যাওয়া সম্ভব কিনা তা যাচাই না করেই ছাড়পত্র দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। মের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ভিসা ইস্যু করে। টোটাল একটা নিয়ন্ত্রণীয় অবস্থায় ছিল। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। আমরা হলাম সেন্ডিং কান্ট্রি, মালয়েশিয়া রিসিভিং কান্ট্রি। রিসিভিং কান্ট্রি যেভাবে লোকজন নির্ধারণ করবে, কাদের কাছ থেকে লোক নিবে তারাই নির্ধারণ করবে। চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এটা বাইরে কিন্তু করে নাই। সংসদ সদস্যদের কথা আসতেছে, তাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তারা ব্যবসা করতে আসছে, ব্যবসা করবেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন চাহিদার বিপরীতে 50,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এর মধ্যে প্রায় 17,000 কর্মী যারা ছাড়পত্র পেয়েছিলেন
তাদের ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হচ্ছে। বায়রার দাবি এই সংখ্যা 5 থেকে 6 হাজারের বেশি হবে না। তাদের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় বায়রা। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6 হাজারের ভিতরে। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। যেসব কর্মী ছাড়পত্র পাওয়ার পরও যেতে পারেননি, 100টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কোন প্রতিষ্ঠানের কতজন যেতে পারেননি তাদের বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেইজে থাকার কথা। এরপরও ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন করে ইমেইলে অভিযোগ জানাতে আজ গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 8 জুলাই থেকে স্মার্ট ডাক বিভাগের কার্যক্রম শুরু করতে চায় সরকার, যার অংশ হিসেবে আগামী 7 দিনের মধ্যেই দেশের 500 পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব চুক্তি করা হবে। মঙ্গলবার রাজধানীতে এক মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এসব কথা জানান। প্রাপকের কাছে চিঠি পৌঁছে দেওয়ার সেবা নিয়ে শুরু হয় ডাক বিভাগের কার্যক্রম। সময়ের সাথে গ্রাহকের চাহিদা বদলে গেলেও পরিবর্তন আসেনি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রমে। উল্টো বছর বছর সরকারকে লোকসান গুনতে হয়েছে গড়ে 700 কোটি টাকার মতো, যা কাটিয়ে উঠতে দেশের সব পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করতে চায় সরকার, যার দায়িত্ব দেওয়া হবে বেসরকারি খাতকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, বিপুল জনবল কাজে লাগানোর পাশাপাশি সম্পদের অব্যবস্থাপনা দূরীকরণ আর স্বচ্ছতা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ। লাভে না যেতে পারে, লোকসানে থাকে, তাহলে আমরা কঠোর সিদ্ধান্তে যেতে বাধ্য হব। তো সিদ্ধান্তটা কি? এখন বাংলাদেশ পোস্টকে তো আর প্রাইভেটাইজ করা যাবে না। এর বাইরে যে লোকবল, জনবল এবং সম্পদের অপব্যবহার কিংবা অব্যবস্থাপনার জন্য যে লসটা হচ্ছে সেটা কাটিয়ে ওঠা কিন্তু সম্ভব আমাদের প্রাইভেট সেক্টরের অংশীদারিত্বের ভিত্তিতে। আলোচনায় বলা হয় 2018 সালে 79 কোটি টাকা খরচ করে ডাক বিভাগকে 119টি গাড়ি দেয়া হলেও তার বেশিরভাগই অলস পড়ে আছে। আর ডাক বিভাগের বরাদ্দে থাকা 462টি গাড়ির মধ্যে 134টি অচল হয়ে গেছে বলে জানিয়েছে ডাক বিভাগ। এমন প্রেক্ষাপটে ব্যবহারযোগ্য গাড়িগুলো কুরিয়ার সার্ভিস কোম্পানির কাছে ইজারা দেবার প্রস্তাব দেন প্রতিমন্ত্রী এ সময়। 118-19টা গাড়ি যদি আমরা কুরিয়ার সার্ভিসকে দেই, কুরিয়ার সার্ভিস তারা যে গাড়িগুলো চালায় তারা তো নিশ্চয়ই তেলের পয়সা দিয়েই চালায়, ওই পয়সা তো আর অন্য কেউ দেয় না। বা ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ সরকার তো পুরো প্রাইভেট কুরিয়ার কোম্পানিকে ভর্তুকি দেয় না। তাহলে পোস্টে ধরেন বগুড়াতে যে জায়গাটা পড়ে আছে, পাশেই পুলিশ প্লাজা করেছে, পাশে হয়তো এসএ পরিবহনের একটা ওয়্যারহাউস আছে, সেখানে ভাড়া দিয়ে এসএ পরিবহন লাভ করছে, সুন্দরবন লাভ করছে। কিন্তু পোস্টের এত বড় জায়গা, একরের পর একর, সেই জায়গাটা দিয়ে সে 700 কোটি টাকা লস করছে, অনেক কিছু পাঠাতে চায়। সভায় বলা হয়, এসব অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে আগামী মাস থেকে স্মার্ট পোস্ট সেন্টার সেবা কার্যক্রম শুরু করতে চায় সরকার। এ সময় কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে আর কাস্টমসের সহযোগিতা পেলে এখাতে বিনিয়োগে আগ্রহ বাড়বে। প্রস্তাব দেন ডাক বিভাগের পড়ে থাকা জমি ইজারা দেয়া সহ লোকবলের প্রশিক্ষণের ব্যবস্থা করার। রেগুলেটরি করতেছে হলো ডাক বিভাগ এবং কাস্টমস। হ্যাঁ, এখানে ডাক বিভাগের যতটুকু না কর্তৃত্ব, কাস্টমসের কর্তৃত্বটা স্যার অনেক বেশি। যে গাড়িতে আজকে আমার একটা কুরিয়ার সার্ভিসের ওনাররা টাকা থেকে কারো ডেইলি 500 গাড়ি 600 গাড়ি যাচ্ছে, তাহলে ডাক বিভাগের কেন 100 গাড়ি আমরা ব্যবহার করতে পারবো না? আমরা যখন ডাক বিভাগের কাছে প্রস্তাব করছি, ওনারা বলছে 5টার পরে কোনো গাড়ি যাবে না। পোস্টের যা যা আছে এটা পুরোটা সার্ভে করে আমাকে বলেন যে আমার ধারণা এখানে আরও 60 কোটি টাকা ইনভেস্ট করার জায়গা আছে এবং সেখান থেকে আরও মানুষ উপকার পাবে, আপনারাও লাভবান হবেন, আর পোস্টেরও কিন্তু লোকসানটা অনেকটা কমে আসবে। এই সেবার বাস্তবায়ন হলে প্রতিটি ডাকঘর থেকে 325টিরও বেশি ই-গভর্নমেন্ট সেবার পাশাপাশি নিয়মিত ডাক সেবা দেয়া যাবে, যার আওতায় বিদেশ থেকে সহজে পার্সেল ডেলিভারি দেবার ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্বের সবচেয়ে দামি চা তৈরি হয়েছে বাংলাদেশে। 24 ক্যারেট স্বর্ণের প্রলেপ মাখানো সেই চায়ের নাম গোল্ডেন বেঙ্গল টি, আর দাম 14 লাখ পাউন্ড বা 21 কোটি টাকা। ব্রিটিশ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ এই সোনালী চা তৈরি করেছে। মঙ্গলবার জাতীয় চা দিবসের আয়োজনের প্রধানমন্ত্রীকে এই চা উপহার দেওয়া হয়। স্বচ্ছ পেয়ালায় চা ছড়িয়েছে সোনালী আভা, যেখানে ভেসে বেড়াচ্ছে খাবারযোগ্য স্বর্ণের প্রলেপ।
বাংলাদেশের বাগানে তৈরি সোনার প্রলেপের এই চাই এখন বিশ্বের সবচেয়ে দামি চা। প্রতি কেজির দাম 14 লাখ পাউন্ড। বর্তমান বিনিময় মূল্য টাকায় 21 কোটির কিছু বেশি। চা উৎপাদনকারীর প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ এই সোনালী চা তৈরি করেছে। নাম দিয়েছে গোল্ডেন বেঙ্গল টি। প্রকারের দিক থেকে এটি মূলত ব্ল্যাক টি। সিলেটের চা বাগানে গেল কয়েক বছর ধরে উচ্চমানের এই চায়ের চাষ করছে প্রতিষ্ঠানটি। টিপসটা আছে না, এই টিপসটা ইট টেকস আ লট অফ টাইম। আমাদের কিন্তু 5 ইয়ার্স এখানে উই হ্যাড টু স্পেন্ড 5 ইয়ার্স। আর 5 বছর পরে টিপসগুলা মানে গোল্ডেন টিপস যেটারে বলে একটা আসছে। সো 18,000 কিলোস, এইটা থেকে উই হ্যাভ 900 কিলোস, আর 900 কিলোস থেকে 1 কিলো গোল্ডেন টিপস। মানে অনেক অনেক মানে লিভসগুলো লাগে টু অ্যাকচুয়ালি মেক দিস। লন্ডন টি এক্সচেঞ্জ জানিয়েছে বিশেষ পদ্ধতি অনুসরণ করে এই চা তৈরি করা হয়েছে, যেখানে কাজ করছে বিদেশের দক্ষ ও প্রশিক্ষিত একদল কর্মী। আর এই পুরো প্রক্রিয়ায় কোনো যন্ত্রের ব্যবহার করা হয়নি। চা গাছের শুধুমাত্র 2টি সোনালী পাতা দিয়ে এই চা তৈরি করা হয়েছে, আর সেই পাতায় মেশানো হয়েছে 24 ক্যারেটের স্বর্ণ। মঙ্গলবার রাজধানীতে জাতীয় চা দিবসের আয়োজনে সেই গোল্ডেন বেঙ্গল টি উপহার হিসেবে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। এরকম টি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নোবডি হ্যাজ অ্যাটেম্পটেড। এইটা ভেরি কস্টলি, এর জন্য কেউ করে নেয়। সো আমরা যে when we managed to do it Bangladesh, so everyone says so surprised. আর for me it was a challenge যে আমরা বাংলাদেশে যে এটা if we can do this then we can do other things. Of course আমাদের চাগুলা এগুলা সবার জন্য না, এটা আমি রেকগনাইজ করি, বাট ব্র্যান্ডিংয়ের জন্য বাংলাদেশ ইজ বিন ভেরি ইউজফুল। এখন আপনি যে নিউ ইয়র্ক যান বা টোকিও যান, ওরা জানে কিন্তু মোস্ট এক্সপেন্সিভ টি ইজ ফ্রম বাংলাদেশ। শুধু সোনালী চাই নয়, এর আগেও বেশ কিছু ব্যয়বহুল চা তৈরি করেছে লন্ডন টি এক্সচেঞ্জ। বিশ্বের একাধিক রাজ পরিবারের জন্য চা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSE-X 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,247-এ। বেচাকেনা হচ্ছে 593 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 147টির, আর অপরিবর্তিত আছে 69টির দর। গরুর খামার সমৃদ্ধ পাবনায় এবার কোরবানির বাজারে বিক্রি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বাজারের সবচেয়ে বড় আকর্ষণ 3 তারকা সমৃদ্ধ সেরা 3টি গরু এরই মধ্যে বিক্রি হয়েছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। পাবনা সদর উপজেলার জালালপুরের রাজু আহমেদের খামারে পাকিস্তানি শাহিয়াল প্রজাতির এই বিশাল গরুটির নাম দেওয়া হয়েছে পাঠান। পাঠানের দাম 40 লাখ টাকা চা হলেও এটি বিক্রি হয় 26 লাখ টাকায়। রাজু আহমেদের দাবি, এই গরুটি প্রাণী সম্পদ প্রদর্শনীতে সারা দেশের মধ্যে সেরা হয়। নাম দিছি পাঠান। বাংলাদেশের ভিতরে প্রান্তিক পর্যায়ে যত শাহিয়াল গরু আছে সেটার ভিতর আমার এই গরুটা ইনশাল্লাহ সব থেকে বড়, দেশ সেরা। পানি সম্পদ প্রদর্শনী হলো ঢাকাতে, ঢাকাতেও আমার গরু সারা বাংলাদেশের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে। একই খামারে রাজুর আছে তারকা তকমা পাওয়া গরু ব্রুজ খলিফা। প্রায় 1300 কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হয় 20 লাখ টাকা, বিক্রি হয়েছে 14 লাখ টাকায়। বিক্রি হয়ে গেছে আরেকটি তারকা তকমা পাওয়া গরু কালা পাহাড়। 1000 কেজি ওজনের এই গরুটির দাম 15 লাখ টাকা হাঁকা হলেও বিক্রি হয় 9.5 লাখ টাকায়। থেকে আসি রাজু ভাইয়ের এখানে গরু দেখার জন্য। গরু পছন্দ হয়েছে, আমরা এখন গরু 3টা নিচ্ছি। আমরা গরুকে খেয়ার খেতে দেই, খেয়ার খাওয়ার পরে আপনার মোটামুটি সকাল 9টা থেকে 10টার ভিতরে আমরা ভুসি পানি দিয়ে দিই। এইখানে অনেক বড় বড় গরু পালন করে, এটা দেখার জন্য সে সুজানগর তাঁতিবন্ধ থেকে আসছে। তবে এই 3 তারকার মালিক জানান, এবার প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায় লাভ কম হচ্ছে। খাবারের দাম অতিরিক্ত বেশি, আবার এই তাপে গরু কোনো রকম ওজন বাড়তেছে না, আরো গরু শুকায় যাচ্ছে। এক্ষেত্রে আমরা মোটামুটি বেশিরভাগ খামারিরাই ক্ষতিগ্রস্ত, লসে আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, শুধু পাবনা নয়, এই গরুগুলো সারা দেশের মধ্যে অন্যতম বৃহৎ গরু। তার একটি ষাঁড় পাঠান, সেটি বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন শাহিওয়াল ক্যাটাগরিতে। এই ষাঁড়টি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। পাশাপাশি তার খামারে বুর্জ খলিফা নামের আরেকটি 1200 কেজি ওজনের ষাঁড় আছে, সেটিও অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কর্মকর্তা জানান, কুরবানির ঈদে এ জেলায় এবার চাহিদার প্রায় দ্বিগুণ গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
চলতি বছর বিশ্বের উড়োজাহাজ শিল্পের আয় পৌঁছে যাবে $1 লাখ কোটি, এমন পূর্বাভাস উঠে এসেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA এর প্রতিবেদনে। তবে যাত্রী পরিবহনের পরিমাণ বাড়লেও এবছর কমবে কার্গো পরিবহনের পরিমাণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের এভিয়েশন খাতের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল 2020 সাল। করোনা মহামারীর প্রভাবে প্রায় সব দেশের ভ্রমণ নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় উড়োজাহাজ চলাচল, স্থবির হয়ে পড়ে খাতটি, যার প্রভাবে বছর শেষে এ খাতে লোকসানের পরিমাণ দাঁড়ায় $14,000 কোটি। তবে 4 বছরের ব্যবধানে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে এভিয়েশন খাত। মানুষের মধ্যে ভ্রমণ প্রবণতা বাড়ায় বাড়ছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর মুনাফার পরিমাণও। চলতি বছর যা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। সংস্থাটির হিসেবে চলতি বছর এই খাত থেকে $1 লাখ কোটি মতো আয় হবে, যার থেকে মুনাফার পরিমাণ দাঁড়াতে পারে $3,500 কোটি। যদিও আগের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছিল এবার মুনাফা হতে পারে $2,570 কোটি। হিসেব বলছে 2023 সালে এই খাত থেকে $2,740 কোটি মুনাফা এসেছিল। I think international travel is still recovering there. The demand environment remains robust. So I'm pleased that we've been able to update the outlook for the industry for 2024 and increase the forecast profitability to $30 billion. IATA এর পূর্বাভাস বলছে 2023 সালের তুলনায় প্রতি মাইলে যাত্রী প্রতি আয় বাড়বে 3.2%। উড়োজাহাজ ভাড়া বৃদ্ধির প্রভাবে এমনটা হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে যাত্রী সেবায় আয় বাড়লেও কমবে কার্গো পরিবহনের পরিমাণ। মহামারীর সময় আকাশপথে পণ্য পরিবহন বাড়লেও এখন তা ফিরে এসেছে আগের অবস্থায়, অর্থাৎ সমুদ্রপথে বেড়েছে পণ্য পরিবহন। এ কারণে 2023 সালের তুলনায় উড়োজাহাজে কার্গো পরিবহন কমবে 17.5% চলতি বছর। The margin remains wafer thin. We're still looking at a margin of just over 3%. So when people look at our industry, they're often focusing on the top line revenues of close to $1 trillion. But that margin performance is still well below where the industry needs to be. তবে আয় বাড়লেও শঙ্কা আছে এভিয়েশন খাত নিয়ে। IATA বলছে চলতি বছর অপ্রত্যাশিত রক্ষণাবেক্ষণ সমস্যায় ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স সংস্থাগুলো। প্যাট অ্যান্ড হুইটনি নির্মিত ইঞ্জিনের জন্য চলতি গ্রীষ্মে কয়েকশো এয়ারবাস হ্যাঙ্গারে বসে থাকবে। মূলত মেরামতজনিত প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এসব ইঞ্জিন। এর পাশাপাশি নতুন সরবরাহ সমস্যার মুখোমুখি বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। ফলে বছরের দ্বিতীয়ার্ধে বাধাগ্রস্ত হতে পারে বোয়িংয়ের পূর্ব পরিকল্পিত সরবরাহ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।